দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে আজ আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। ডিম আগে না মুরগি আগের মতো বেশ কিছুদিন বিতর্ক চলল, সংস্কার আগে নাকি ভোট আগে। সম্প্রতি সেই নতুন যে দল গঠিত হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি, তার একজন কেন্দ্রীয় নেতা ঘোষণা দিয়েছেন যে বিচারের আগে, বিশেষ করে শেখ হাসিনার বিচারের আগে ভোটের কথা যেন কেউ মুখেও না আনেন। সেটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। আলোচনায় আসছে যে ভোট আগে না বিচার আগে, কিংবা বিচারের সঙ্গে ভোটের কি সম্পর্ক, সেসব নিয়ে আলোচনা করতে চাই আমরা। স্টুডিওতে আছেন আমার সঙ্গে তিনজন অতিথি আছেন। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। রহমতুল্লাহ ভাই, স্বাগত আপনাকে এবং কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ব্যারিস্টার বড়ুয়া, আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ। আছেন এএসএম সুজাউদ্দিন, তিনি নবগঠিত জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। সুজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুজা, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন কেউ যেন নির্বাচনের কথা না বলে। সার্জিস আলমের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখেন? এটি কি তার ব্যক্তিগত মত, এটা দলীয় অবস্থান হয়? যদি বলেন ব্যক্তিগত মত, তাহলে দ্বিতীয় দিন চলে গেল, তাহলে কেন আপনারা দলের মুখপাত্র বা কেউ বিবৃতি দিয়ে বললেন না যে এটি তার ব্যক্তিগত মতামত? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমি ওই প্রোগ্রামে যে পরিস্থিতি বা যে কনটেক্সটে দাঁড়িয়ে তিনি যে কথাটা বলেছেন, ওই দিন আমি সেখানে ছিলাম। এটা আমাদের রাজনৈতিক দল গঠনের প্রথম কর্মসূচিতেই আমরা শুরুটা করেছি শহীদ মিনারে, শুরুটা করেছি জাতীয় স্মৃতিসৌধে। এরপরে আমরা যখন রায়ের বাজারে গণকবর এবং সেটার জিয়ারত আমরা করতে গিয়েছি, তো সেই জায়গায় আমরা যখন দেখেছি যে শহীদ এবং আহত পরিবারের যে আর্তনাদ, যে আহাজারি, তো সেই জায়গা থেকে তিনি এই বক্তব্যটা দিয়েছেন। আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে জনমানুষের কিংবা মানুষের যে আকাঙ্ক্ষা বা অভিপ্রায়, সেই অভিপ্রায়ে প্রথমতম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে খুনি হাসিনার বিচার। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট পাবলিশ হয়েছে এবং সেই রিপোর্টে যথেষ্ট প্রসেস এবং পদ্ধতি, একটা জেনোসাইডের সকল পদ্ধতি স্পষ্টভাবে পুরো বিশ্বের কাছে এটা ছড়িয়ে পড়েছে এবং সবাই জানে। এবং আপনি 1971 আমাদের উপর যে ঘটনাগুলো ঘটেছে, সেখানেও কিন্তু এই ধরনের এরকম একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের এই ধরনের কোনো রিপোর্ট আলটিমেটলি ছিল না। তো সেই জায়গা থেকে গণমানুষের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের যে কথাটা, সেটা হচ্ছে যে আগে প্রথমেই এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রথমেই এই ফ্যাসিস্টের বিচার হতে হবে। এর পরবর্তী সময়ে বাকি আলাপ যেটা গণতান্ত্রিক গণমানুষের আলাপ, সেই আলাপগুলো মানুষ করবে এবং সেটা বলবে। এবং তিনি সেই প্রেক্ষিতে এই কথাটা বলেছেন। এবং সেই জায়গা থেকে আমাদের স্ট্যান্ড এটা ক্লিয়ার যে আগামীর যে কোনো সময়ে আমাদের প্রধানতম যে ম্যান্ডেট, সেটা হচ্ছে যে মানুষের বিচার করা, বিশেষ করে গণহত্যাকারী যারা, ফ্যাসিস্টের বিচার করা, এবং এটার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সেকেন্ড রিপাবলিকের দিকে ধাবিত হয়। জি, তার মানে বিচার করার জন্য যিনি প্রধান আসামি, তিনি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী, যিনি এখন পলাতক অবস্থায় ভারতে অবস্থান করছেন, তাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেকদিন আগে চিঠি দিয়েছে, তার এখন পর্যন্ত উত্তরও পাননি। প্রধান উপদেষ্টা গতকালকে স্কাই নিউজকে যে বক্তব্য দিয়েছেন, যিনি আসুক বা না আসুক তার বিচার হবে। ফলে আপনারা কি আসলে বুঝে বলছেন যে এই বিচারটা হতে কত সময় লাগতে পারে? সময়ের যে প্রসেসটা, সেটা তো একটা আইনি প্রক্রিয়া। দুই বিষয়। একটা হচ্ছে যে গণমানুষের যে এসপিরেশন বা গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে বিচার প্রক্রিয়াটা শুরু করাটা এই মুহূর্তে আসলে গুরুত্বপূর্ণ। সেটা গুরুত্বপূর্ণ এবং একটা স্পষ্টতম যে ব্যাপারটা, যেখানে অসংখ্য মানুষ কিন্তু প্রতিনিয়তই তারা কিন্তু আহাজারি করছে, প্রত্যেকটা মানুষ কিন্তু আলটিমেটলি কথা বলছেন। আমরা একদম স্পষ্টতম বুঝেই বলছি, সেটা হচ্ছে তিনি যেখানেই থাকুক না কেন, যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, সেটা সকল ধরনের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং এক্সপার্টদের ওপিনিয়ন আরো যা যা লাগে সবকিছুর মধ্য দিয়ে যাতে তার বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। এবং বাংলাদেশের মানুষের এটাই এখন প্রধানতম আকাঙ্ক্ষা। সুজয় ভাই, আমি একটু সহজ করে বুঝতে চাই। ধরেন বিচারটা শেষ করা গেল না, বা বিচারটা শুরু হয়েছে, যেহেতু ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, তারপরে নির্বাচন হলো, একটা নির্বাচিত সরকার আসলো, এটুকু তো নিশ্চিত যে আওয়ামী লীগ এই নির্বাচনে ক্ষমতায় আসছে না। ফলে যদি বিএনপি বা অন্য কেউ বা নাগরিক পার্টি আপনারা ক্ষমতায় আসেন, এই বিচারটা তখন করলে কি সমস্যা? কারণ বিচার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এর সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় বিচারের একটু প্রসঙ্গ আছে। ফলে এখন আপনি যদি বিচারের কথা বলে এটা 2-2.5 বছর 3 বছর লেগে যায়, ততদিনে আপনি দল গুছাচ্ছেন কিনা, এরকম নানা রকম প্রশ্ন আসছে, সেটার কি জবাব? আমরা যে সময়টার কথা আমরা বলছি না, আমরা ঠিক সেই সময়টা নিয়ে বলছি না। আমরা যেটা বলছি যে এই সময়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল অংশীদারের প্রধানতম যে প্রায়োরিটি হওয়ার কথা, সেই প্রায়োরিটি হবে বিচার। এবং এই বিচার
প্রক্রিয়া যখনই আলটিমেটলি একটা দৃশ্যমান জায়গায় যাবে, আপনার প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যখনই আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী সে যখন নানাভাবে প্রকাশ্য মিডিয়াতে এবং একটা নিউ মিডিয়া ওয়ার্ড তৈরি করছে এবং নানা জায়গায় যেখানে যারা লুকিয়ে আছেন তারা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু সাধারণ যে মানুষ এবং যারা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তাদেরকে নানা দিক দিয়ে কিন্তু তারা হুমকি টামকি দিচ্ছেন। তো সেই জায়গা থেকে এই পদ্ধতিটা অবলম্বন করে এবং এটা স্পষ্টতম ব্যাপার যে আমরা এই বিচারটা মানুষের, বিশেষ করে শহীদ পরিবারকে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এবং মানুষ যেটা চায় সেটার দিকে আসলে ধাবিত হবে। জি, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার মনে করেন? অবশ্যই বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার। জি, না আমি একটু বিএনপি নেতা আছেন আমাদের সঙ্গে, রহমতুল্লাহ ভাই, আপনার দল নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে স্পষ্ট করে বলেছেন যে শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা ভোট বিলম্বিত করার কৌশল। যারা এসব কথা বলছে তাদের এসব কর্মকাণ্ড দেখে ওনার শেখ হাসিনার কথা মনে পড়ে। তার মানে কি নাগরিক পার্টির নেতাদের মধ্যে ফ্যাসিস্টের ছায়া বিএনপি দেখছে, এরকম একটা মনোভাব উনি দেখিয়েছেন? বা আপনারা তো শেখ হাসিনার নিশ্চয়ই বিচার চান, তাহলে ভোটের আগে বিচার হলে কি সমস্যা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের অসংখ্য দর্শক শ্রোতাদের, সেই সাথে আমার সম্মানিত সহ আলোচক মণ্ডলী, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমির খসরু মাহমুদ সাহেবের যে বক্তব্যটা বলেছেন, আমি তার সঙ্গে স্বাভাবিক কারণেই একমত। একই দল করেন তাই না বিশ্বাস থেকে? এটা একই দল না করলেও এখান থেকে আপনার খুব সহজেই জিনিসটা স্পষ্ট যে আপনি ভোটের সঙ্গে অন্য কিছুর সম্পর্ক আছে কিনা, শুধুমাত্র হত্যাকাণ্ড না, ভোটের সঙ্গে আরও অনেকগুলো বিষয়ই তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এই বিষয়গুলো আনাটা আমরা আগের থেকে মনে করতাম বা বলতাম যেটা এক ধরনের কৌশল, নির্বাচন থেকে মানুষকে দূরে রাখা। আবার এই যে মূল আকাঙ্ক্ষার যে বিষয়টা বলা হচ্ছে, একটু আগে আমার সহকর্মী বললেন যে মানুষের মূল আকাঙ্ক্ষাটা হচ্ছে এটা, হয়তো আরেকজন বলবেন যে মানুষের মূল আকাঙ্ক্ষা এইটা। তো মানুষের মূল আকাঙ্ক্ষা কোনটা, এটা আমি আমার আঙ্গিকে বলবো, আরেকজনের আঙ্গিকে বলবো, এটাই স্বাভাবিক এবং এটাই আমাদের দেশের চর্চা। তো ভোট একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং একটি অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, সেই দেশটাকে আর যা কিছুই বলা হোক সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যাবে না। কোনো কোনো প্রেক্ষাপটে ভোটবিহীন সরকার তৈরি হয়েছে, আমাদের দেশেও এরকম নজির আছে, বাইরেও রয়েছে। কিন্তু ভোটকে পাশ কাটিয়ে ভোটের বাইরে থেকে দেশকে কোনো সুন্দর জায়গায় নিয়ে যাওয়া, এটা একটা কাল্পনিক একটা বিষয় এবং এটার সাথে আমার মনে হয় না যে দ্বিমত করার কোনো সুযোগ আছে। যে আমাদের নতুন পার্টির যিনি নেতা, তিনিও বলছিলেন যে ওই জায়গাটায় উনি ছিলেন, তাদের যে নেতাই মন্তব্য করেছেন এবং ধমকের সুরেই বলেছেন, আমি যদি বুঝে থাকি আর কি, যে কেউ যাতে ভোটের কথা মুখেও না আনতে পারে, অর্থাৎ আমার এটা করতে হবে, এর আগে অন্য কিছু কেউ বলতেই পারবে না। তো বলতেই যখন না পারবে, কাউকে বলতে না বলাটা ধমকের সুরে, এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী উচ্চারণ, ফ্যাসিবাদী শব্দ, এটা কারোরই বলা উচিত না। দ্বিতীয়ত বলেছেন যে আর্তনাদের জায়গাটা থেকে বিবেচনা করে যে কথাটা উনি বলেন না, সেটা হচ্ছে এটা আবেগের জায়গা থেকে হয়তো তিনি বলেছেন। যদি আবেগের জায়গা থেকে বলেন, নাকি অবিশ্বাসের জায়গা থেকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে বিচারটা করবেন না? যেহেতু উনি অবিশ্বাসের জায়গায়, বিএনপি গত 15 বছরে বিএনপির উপরে যে জুলুম, নির্যাতন, স্ট্রিম রোলার যেটা চালানো হয়েছে, সেই জায়গাটায় অবিশ্বাসের জায়গা বিএনপির বেলায় যদি থাকে, সেটাও মানুষ ভোটের মাধ্যমে বিবেচনা করুক। মানুষের উপরে আমরা ছেড়ে দিই। জনগণের রায়ের প্রতি আস্থাশীল না বা জনগণের রায়কে অশ্রদ্ধার যারা করে, তারা তো আর যা কিছুই দাবি করুক, তাদেরকে গণতান্ত্রিক ভাবার কোনো সুযোগ নেই। সো যে কোনো বিষয়েই আপনার জনগণের কাছে যেতে হবে, এটাই স্বাভাবিক বিষয়। আজকে নতুন দল বলেন, পুরনো দল বলেন, যারাই বলেন, জনগণের কাছেই যেতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভোটের কথাটা আসে কেন? ভোট কি একটা নাজায়েজ শব্দ নাকি? ভোট কি একটা খারাপ শব্দ নাকি? অনেক উপদেষ্টা বা অনেকের মুখে দেখি ভোটের কথা শুনলেই ভুরু কুঁচকে যায়।
তাহলে ভোট কি একটা অপবিত্র শব্দ যে ভোটের নামটাই বলা যাবে না? ভোট ছাড়া আপনি একটি দেশকে কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিন্তা করতে পারেন না। এই সত্যটাকে অস্বীকার করার মতো তো কেউ থাকার কথা জি না। জি, আমি একটু ব্যারিস্টার জ্যোতির্ময় বড়, আমরা দুইজন রাজনৈতিকের বিশ্লেষণ শুনছেন। আপনি আজকে যে খেয়াল করেছেন কিনা, ট্রাইব্যুনালের উপর বিচার নিয়ে অতিরিক্ত চাপ দেবেন না, প্রধান প্রকৌশলী স্পষ্ট করে বলেছেন যে এমন কিছু করেন না যেন, এবং উনি ব্যাখ্যা করেছেন অতিরিক্ত চাপ দিলে কি হবে, বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে, বিচার নিয়ে নানা রকম ঝামেলা হবে। ফলে সার্জিস আলমের এই বক্তব্য কোনোভাবে ট্রাইব্যুনালের উপরে চাপ তিনি মনে করছেন কিনা তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আইনি ব্যাখ্যা কি বলে? এই ধরেন একটা ভোটের মোটামুটি সময়সীমা যেহেতু মাথায় আছে, 25শে ডিসেম্বর অথবা 26শে জুন, এর ভিতরে কি আসলে বিচার করা সম্ভব? দেখুন, ট্রাইব্যুনালে তো হচ্ছে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, মামলা যেগুলো গেছে সেগুলো তারা তদন্ত করছেন, রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ও বেঁধে দিচ্ছেন, তাদের নিজস্ব প্রসিকিউটররা সেগুলো নিয়ে কাজ শুরু করেছেন। এখন যখন আপনার একটা চলমান বিচার প্রক্রিয়া নিয়ে বাইরে থেকে যখন পলিটিক্যালি প্রেশার শুরু করবেন, তখন যে বিষয়টা রিপিটিশন হয় সেটা হচ্ছে শাহবাগের আন্দোলন নিয়ে কিন্তু নানান ধরনের বিতর্ক, নানান ধরনের সমালোচনা কিন্তু পরবর্তীতে শুনতে হয়েছে। শাহবাগ কোন পরিস্থিতিতে কোন জায়গায় টার্ন নিল সেগুলো আপনারাও জানেন, মিডিয়া কর্মী হিসেবে আপনারা নিজেরাও সেগুলো দেখেছেন। এখন একই রকমের প্যাটার্নের যদি আপনি আবারও প্রেশার শুরু করেন, এটা নিয়েও কিন্তু একটা সময় গিয়ে আবার আলোচনা হবে, সমালোচনা হবে। ফলে বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক দল থেকে যখন এরকম আলটিমেটাম টাইপের বিষয় বলে দেওয়া হয়, শেষ কথা বলার যে টেন্ডেন্সিটা, এটা নতুন রাজনৈতিক দলের জন্য খুব খারাপ লক্ষণ। মানে শুরুতেই শেষ কথা বলে দেওয়া। আমরা বাঙালিরা হচ্ছে মধ্যপন্থার লোকজন, বাংলাদেশে মধ্যপন্থাটাই হচ্ছে আসলে একমাত্র তারা নিজেদেরকে মধ্যপন্থী দলই ঘোষণা করছে বলছেন, কিন্তু আচরণটা হচ্ছে একদম এক্সট্রিম জায়গাতে। এরপরে আর কোনো কথা হবে না টাইপ, মানে শেষ কথা বলে দেওয়া। শেষ কথা বলে দেওয়ার মতো কেউ বা অথরিটি এখনো পর্যন্ত ওনাদের তৈরি হয়নি, সেটা তৈরি করতে হবে তাদের কাজের মাধ্যমেই। আর তাদেরকে ভুলে গেলে চলবে না যে জুলাইয়ের অভ্যুত্থান এবং তাদের নেতৃত্ব সব কিছু স্বীকার করে নিয়েই তাদের অবস্থান, কিন্তু এখন তাদেরকে জায়গা তৈরি করতে হবে কিন্তু ফ্যাসিস্টের এগেনস্টে না, তার নিজেদের লোকজনের এগেনস্টে। আমরা তাদের পক্ষের লোকজন, ফলে তার ল্যাঙ্গুয়েজেও সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। তারা যখন কথা বলবেন, কথা বলার মধ্যে যদি অধ্যত্ব চলে আসে, তাহলে তাদের খুব বেশি দূর যাওয়ার মনে হয় না ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আর কি। সেক্ষেত্রে তারা একটু, একজন কেন্দ্রীয় নেতা আমার পাশে বসে আছেন সুজা, ফলে তাদের প্রতি আমাদের নাগরিক হিসেবেই পরামর্শ থাকবে যেন তারা একটু সংযত হন। আইনের বিষয়গুলোকে, আইনের প্রক্রিয়াতে যাওয়ার জন্য চিফ প্রসিকিউটর যে কথাগুলো বলেছেন, চাপ না দেওয়ার কথা যেটা বলেছেন, সেটা খুবই যুক্তিযুক্ত এবং এটাই হওয়ার কথা। তারা তাদের কাজ করছেন, সেখানে যদি স্ক্রুটিনি করার ব্যাপার থাকে, মনিটরিংয়ের ব্যাপার থাকে, সেটার জন্য যথাযথ প্রক্রিয়া আছে। এখন এই বিচার এবং ওনারা যে রাজনৈতিক দলের দু জায়গা থেকে ওনারা দুই রকমভাবে ওনাদের মতামতগুলো দিয়েছেন। এখন আইনের জায়গা থেকে কিংবা আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরাও তো এই পুরো স্টেকটার কোনো না কোনোভাবে আমরা সাপোর্টার, অংশীদার। সেই জায়গা থেকেও যদি বলি যে আপনার প্যাটার্নটা খেয়াল করেন, যখন আপনার গভর্নমেন্ট ফল করলো 5ই আগস্টের পরবর্তী সময়ে মূল আলোচনা সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবী সমস্ত শ্রেণীর মানুষ বলেছে যে একটা সংস্কার প্রয়োজন। সংস্কার প্রয়োজন আলোচনাটা আসার পেছনে তো আরোপিত কোনো ব্যাপার ছিল না, এটা খুব স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে এসছে। সংস্কারটা কেন প্রয়োজন? কারণ গত 15.5 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে এই অবস্থায় যদি নির্বাচন হয় আরেকটা, তাহলে গুণগত কোনো পরিবর্তন আসবে না। কারণ ইনস্টিটিউশনগুলো সব ডেস্ট্রয় করেছে আওয়ামী লীগের সরকার। ইনস্টিটিউশন ডেস্ট্রয় করা মানে হচ্ছে ইনস্টিটিউশনগুলোকে রিবিল্ড করতে গেলে আপনার তো সংস্কার ছাড়া কোনো উপায় নেই। সেই সংস্কার করতে হবে আইনের সংস্কারের মাধ্যমে, কারণ এই প্রতিষ্ঠানগুলো তো তৈরি হয়েছে বিভিন্ন আইনের দ্বারা। আইনের দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান যদি আপনার আইনগত জায়গা থেকে আপনি যদি অ্যাপ্রোচ করে সেগুলোকে চেঞ্জ করার জন্য প্রাইমারি কাজটা শুরু না করেন, তাহলে কি হবে, এই নির্বাচিত দলগুলো এসেও তাদের আচার আচরণগুলো নিয়ন্ত্রিত হবে যে সমস্ত আইন দিয়ে, সেগুলো কিন্তু ওই প্রবলেমেটিক জায়গাগুলো থেকেই যাচ্ছে। অর্থাৎ একটা মেশিন যদি কোনো কারণে খারাপ হয়, সেটা যে ফলটা প্রডিউস করবে, ডিফেক্টিভ যে প্রোডাক্টটা প্রডিউস করবে, সেটা তো সেরকমভাবেই ডিফেক্টিভ প্রোডাক্টই প্রডিউস করতে থাকবে ভবিষ্যতেও। ফলে আপনার মেশিনটার মেরামত দরকার। সেই মেশিনটাই হচ্ছে সিস্টেমের কথা বলছে, স্ট্রাকচারগুলো, বিভিন্ন প্রতিষ্ঠান, অবকাঠামো, যে কারণে আমরা কিন্তু শুরু থেকেই বলে আসার চেষ্টা করছি এবং বিএনপি থেকেও কিন্তু একই কথাই বলেছে যে ন্যায্য সময় দেওয়া দরকার, এটা যৌক্তিক সময় দেওয়া দরকার। মহাসচিব মহোদয় এই ল্যাঙ্গুয়েজে কিন্তু সবসময় বলেছেন।
কিন্তু 6 মাস পার হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে বিএনপির টোনটা চেঞ্জ হচ্ছে, যে এখন আমাদের মধ্যে ইলেকশন দরকার। বিকজ এই 6 মাসে পরিবর্তন বলতে কতগুলো কমিশনের রিপোর্ট ছাড়া আর আপনি বেসিক্যালি কি পেয়েছেন, মানে মেজর কোনো চেঞ্জ এসছে কিনা? অনেক জায়গায় চেঞ্জ আসছে, আমি ঢালাওভাবে বলতে চাই না যে সেরকম পরিবর্তন হয়নি টাইপের ঢালাও সমালোচনা না, আমি বলার চেষ্টা করছি হচ্ছে আপনার গুণগত পরিবর্তন কতটুকু আনতে পেরেছেন 6 মাসে, আপনার কাছ থেকে কি এক্সপেক্টেড ছিল, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা কি এসছে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আপনি আসলে মন্ত্রিপরিষদে কাকে নিয়োগ দিলেন, প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে কাকে নিয়োগ দিলেন, এগুলো নিয়ে মানুষের আসলে কোনো কনসার্ন নেই। রাস্তায় বেরোয়ার পরপরই যদি আপনার ছিনতাইকারীর হাতের মধ্যে পড়তে হয় এবং হচ্ছে আপনার সর্বস্ব কেড়ে নিয়ে আপনাকে চাপাতির 2টা কোপ খেয়ে বাসায় ফিরতে হয়, আপনি মন্ত্রী হলেন না কে কী হলো সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। দ্য ডোন্ট রিয়েলি বদার অ্যাবাউট ইট। এখন এই যে জনজীবনটাকে আপনার নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা, সাধারণ মানুষের যে স্বস্তির জায়গা, সেগুলো খুব বড় জায়গা না, কিন্তু বাজারটা ঠিক রাখা, রাস্তাঘাটের শৃঙ্খলাটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, ঘরবাড়িতে গিয়ে আপনার ইচ্ছে হইলো গুলশানের একটা বাড়িতে ঢুকে আপনি ডাকাতি করে নিয়ে চলে আসলেন, এবং আপনার অডাসিটি কোন জায়গায় গেছে, আপনি বলবেন যে আমরা আমাদের মতো করে করছি, তোমরা তোমাদের মতো যা পারো করো। 2-3 বোধহয় গ্রেপ্তারও হলেন। এরকমের পরিস্থিতির মধ্যে যাওয়ার মতো স্কোপ তৈরি করেছেন, এবং সেক্ষেত্রে এই যে মবের যে কালচারটা, এটার শুরু থেকেই তো আসলে প্রশ্রয় দেওয়া হয়েছে রীতিমতো। এই মবটা কারা করেননি, এটা স্টুডেন্টরাও করেছেন মব। বিচারাঙ্গনে গিয়েও কিন্তু মব করার ঘটনা ঘটেছে, এবং সেটারও কিন্তু সেই সময় থেকে আমরা বিরোধিতা করছি, নো দিস ইজ নট দ্য ওয়ে। একটা দেশ সিস্টেমেটিক ওয়েতে চলবে, যদি সিস্টেম ডেভেলপ করতে না পারেন আবারও কিন্তু সেই পেছনের দিকে হাঁটছেন আপনি। তার মানে সরকার প্রপারলি ফাংশন করতে পারছে না বলে নির্বাচনটা দরকার, এটি আপনার কথা? এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আপনি এই পরিস্থিতিতে যদি চলতে থাকে, বিএনপির টোনটা চেঞ্জ হওয়ার পেছনে কারণটা কি? এটাই তো, আপনি যদি প্রপারলি চলতো এবং অন্যান্য ইস্যুগুলোকে নিয়ে যদি আমার কমপ্লেন করার সুযোগ কম থাকতো, তাহলে আমার ধারণা যে বিএনপির মতো রাজনৈতিক দলও বলতো না যে আমাদের এখন নির্বাচন দেন। পরিষ্কার, একদম পরিষ্কার। দাদা, আমি শুধু আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। ধরেন আপনারা একটা নতুন দল করলেন 28 ফেব্রুয়ারি, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন, এবং আমরা জানি যে আপনাদের দলের এখন রেজিস্ট্রেশন হয় নাই, এবং নিবন্ধনের অনেকগুলো আইনি শর্ত আছে, জেলায় উপজেলায় বিভিন্ন সংগঠন। এইসব কারণেই কি আপনারা একটু নির্বাচনটা দেরিতে চাচ্ছেন, যেহেতু আপনারা দলটা গুছাতে চান, অথবা আগে ছাত্র সংসদ চান, তারপরে স্থানীয় সরকার চান, এ ধরনের পরিকল্পনা? এবং প্রফেসর ইউনূস আজকে বলেছেন যে সংস্কার এখন আসলে শুরুই হয়নি সেই অর্থে, ফলে সেই সংস্কারেরও দাবি, আপনারা আমাদেরকে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন, ব্যারিস্টার বড় বললেন প্রপারলি সেটাও এখনো গুণগত কোনো সংস্কার হয়নি। এইসব কারণে কি আপনারা সময়টা চাচ্ছেন নির্বাচনের জন্য? তাহলে সেটি বিএনপি সহ অন্য স্টেক হোল্ডারদেরকে বোঝাতে কেন আপনারা ব্যর্থ হচ্ছেন, সেই জায়গায় প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, ভোট আগে না বিচার আগে প্রসঙ্গে কথা বলছি আমরা। এএসএম সুজাউদ্দিন আছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য। সুজা, আপনার এই সময়টা কেন নিতে চাচ্ছেন? দল গুছানোর জন্য? আপনারা এখনো নিবন্ধন পাননি, সেই সব প্রক্রিয়ার জন্য, না অন্য নাকি সংস্কার আপনাদের চূড়ান্ত লক্ষ্য? প্রথম কথা হচ্ছে যে আমরা সময় নিতে চাচ্ছি, ব্যাপারটাও আসলে ঠিক এরকম নয়। ধরুন আমাদের যে কার্যক্রম, যে রাজনৈতিক প্রক্রিয়া কার্যকলাপ, ওইটা আমরা করে যাচ্ছি। সেই জায়গা থেকে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা অংশীজনকে নিয়ে আসলে সেই আলাপগুলো হয়। পরবর্তীতে আমরা যখন দলের কাজ করছি এবং আমরা নানা জায়গা থেকে আমরা কিন্তু কাজগুলো করে যাচ্ছি, সেই জায়গায় আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা বেসিক স্ট্রাকচার বা পাটাতন তৈরি করবার জন্য যেইটুকু সময়ের কথা, আমরা শুধু সেইটুকু সময়ের কথা বলছি, যেখানে একটা বাংলাদেশে কোনো ধরনের ইনস্টিটিউশন আসলে ঠিকঠাক কোনো কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যায় না এবং কোনো ধরনের ঠিকঠাক কাজ করে নেই। 6 মাসে সেগুলো ঠিক হয়েছে? সেটা অবশ্যই সরকারের জায়গা থেকে ভালো বলতে পারবো। আমরা একদম বলবো না যে 6 মাসে আমূল কোনো আলাদিনের চেহারাকে পরিবর্তন হয়ে গেছে। এটা আশা করাটাও আসলে খুব ভুল। যে গণঅভ্যুত্থানে যেখানেই কোনো ধরনের এই ধরনের রেভলিউশন ঘটেছে, সেটার পরবর্তী সময়ে হুটহাট করে এরকম হয় না, একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। আমরা যেটা বলছি যে কারণেই আসলে এই গণঅভ্যুত্থানটা হয়েছে, যেখানে প্রত্যেকটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে যে প্রতিষ্ঠানগুলো, অন্তত বেসিক একটা রাষ্ট্রে যে প্রতিষ্ঠানগুলো থাকলে জনগণ তার নিজস্ব অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, যেই বিষয়টা আমাদের আসলে মূল ভিত্তি ছিল, সেটার চর্চাটা করতে পারবে এবং একটা ইনসাফের ভিত্তিতে মানুষ তার নিজস্ব বোঝাপড়া থাকবে এবং সমাজে আইন প্রতিষ্ঠিত হবে। তো সেই বিষয়গুলো আসলে এটা তো সেটা যে কোনো রাজনৈতিক দলেরও আসলে এটা চাওয়ার কথা ছিল।
এবং তাদের পক্ষ থেকে এই জিনিসগুলো আসার কথা ছিল। শুরুতে অনেকেই বলছিলেন এই ব্যাপারগুলো, তারা একমতে ছিলেন, কিন্তু পরবর্তী সময় প্রত্যেকের সুর পাল্টিয়েছে। ভাই যেটা বললেন যে ধমকের সুরে কথা বলছে বা লাস্ট কথা, ব্যাপারটা আসলে একদমই এটা নয়। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ায় যে যেখানে তার বন্ধুর লাশ দেখেছে এবং যেখানে সামনে 147টার বেশি গণকবর, এবং একজন যখন বয়ান দিচ্ছিলেন সেখানে তিনি বলছিলেন যে এখন অনেকগুলো কবরে 3 জনের মতো লাশ আছে এরকম। তো এরকম প্রত্যেকটা এভিডেন্সগুলো কিন্তু মানুষ প্রতিটা মুহূর্তে দেখছে। এটাই প্রতিটা মুহূর্তে দাঁড়িয়ে কোনো মানুষ কি বলবে যে ঠিক আছে আমি এখন কালকে ইলেকশন করব, কালকে ভোট চাইবো? ভোটের জন্য তো এরা কেউ আসলে জীবন দেয় নাই। একটা নির্দিষ্ট পরিবর্তন, আমরা বলছি যে পরিবর্তনগুলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সকল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা বেসিক পাঠাতন তৈরি করা দরকার। সেই পাঠাতনটা তৈরি না হলে তো আসলে হবে না। আপনি যে যুক্তিটা ব্যারিস্টার বড়ুয়াকে আগে দেখালেন, ধরেন এই সরকার তো সবার সমর্থিত সরকার, মানে এটা তো বিএনপি সরাসরি এই সরকারকে সমর্থন করেছে, ফলে সরকার যদি ঠিকমতো পারফর্ম করতে পারতো, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতো, যদি প্রশাসন ঠিকমতো চলতো, যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতো, তাহলে নিশ্চয়ই বিএনপিও তার এই আচরণটা হয়তো করতো না। সেটি যে করতে পারছে না, সেখান থেকে একটা নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা বোধ করেন কিনা আপনারাও? এটা সরকারের ভিতরকার বাইরের যে কালেক্টিভ ফেলিয়ারগুলো বা যে সাকসেসগুলো, এটা সরকার মেজারমেন্ট করতে পারবে। কিন্তু মূল বিষয়টা যেটা, সরকার যখনই কোনো কাজগুলো করতে যায়, আমরা নানা ধরনের উদ্যোগগুলো দেখেছি এবং প্রত্যেকটা জায়গায় সরকার যথেষ্ট চেষ্টা করেছে যে সেখানে সকল রাজনৈতিক দলের অংশীদারদের অংশীদারিত্ব নিশ্চিত করবার জন্য, এবং প্রত্যেকটা জায়গায় ব্যাপারগুলো কিন্তু এমন। এবং যত ধরনের বড় বড় সিদ্ধান্তের ঘটনাগুলো আমরা জানি, যে সিদ্ধান্তগুলো আমাদের পক্ষ থেকে চাওয়া হয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল তারা তাদের অংশীদারিত্ব বা তারা এটার সাথে একমত না হওয়ার কারণে সেটা কিন্তু হয় নাই। তো মূল ব্যাপারটা এমন না যে কোনো ধরনের একপাক্ষিক চিন্তাগুলো করছেন, কিন্তু শুধুমাত্র যারা নির্বাচনের আলাপগুলো করছেন, যে নির্বাচিত সরকার আসলে এটা করবে, নির্বাচিত সরকার আসলে সেটা করবে, এই নির্বাচনের পাটাতনটা আসলে কোথায়? এবং শুধু নির্বাচন আসলে কি হয়ে যাবে? এবং সেটা যদি হয়ে যেত তাহলে তো আমরা একটা বিশাল লম্বা সময় ধরে সেটা আমরা দেখতে পেতাম। এবং আমরা তো অনেক ধরনের নির্বাচিত সরকারকে দেখছি। আমাদের নির্বাচিত রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা মনে করতে চাই যে এই সময়ে অন্তত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকারের চর্চাটুকু করতে পারবে, এটা এমন একটা দেশ, আমি একটু যদি বলি যে যেখানে একজন মানুষ তার রাজনৈতিক পরিচয়ে তার নাগরিক অধিকারের চর্চাটা করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন থানাগুলোতে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের অলরেডি বিভিন্ন থানায় কমিটি আছে, সেখানে আমরা দেখছি যে একদল তারা অটোমেটিক্যালি যে বলা হচ্ছে যে এই উপজেলা মনে হয় অলরেডি সরকার ক্ষমতায় চলে আসছে, এবং সকল ধরনের প্রিভিলেজ, সকল ধরনের প্র্যাকটিস কিন্তু তারা করছে। তো সেই জায়গা থেকে এরকম তো একটা ভয় জনগণের জায়গা থেকেও আছে, এবং আমরা মনে করি যে আগামীর যে সময়টা আমরা চিন্তা করি, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল সে অন্তত এইটা একটা মুখ্যম সময় যেখানে তারুণ্যের রাজনীতির মধ্যে সহজ করে বলবেন, এই আপনি যে পাটাতন তৈরির কথা বলছেন, এটার জন্য আসলে এই 7 মাস হচ্ছে সরকার বয়স, আর কতদিন সময় লাগতে পারে এটা একটা জায়গা? এবং দ্বিতীয়ত, আপনার কি কোনোভাবে সরকারি দল, মানে বিএনপি ধরনের বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়েছে বোঝা যায়, আপনার কি সরকারি দল? এটা তো আমি যে একদম আমি রোড লেভেলে কাজ করি, জেলা পর্যায়ে। আপনি একটা বেসিক জেলার যদি একটা মনিটরিং করেন, সেখানে আপনি বুঝবেন যে আসলে কারা সরকারি দল, কারা কিভাবে বসে আছে। আমরা কোনোভাবে সরকারি দল না। আমরা সরকারি দল তাহলে এটা তো যারা প্রিভিলাইজ নিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, সরকার তো নিজস্ব সরকার, এখন কেউ তো আসলে ওইভাবে বলতে পারছে না, কিন্তু সরকারি যারা প্রিভিলাইজ নিচ্ছে তারা একদিকে গ্রামগঞ্জে ওই অপরচুনিটিগুলো নিচ্ছে, আর আমাদেরকে মাঠে ঘাটে ট্যাগিং করা হচ্ছে যে আপনারা সরকারি দল, আপনারা সরকারের এই করছেন, এটা সেটা করছেন, কিন্তু মানুষ কিন্তু বাস্তবিক পক্ষে মানুষ দেখছে। কিন্তু সেই জায়গা থেকে আমরা বলি যে যেই ধরনের গণ আকাঙ্ক্ষাগুলো দরকার, সেখানে প্রত্যেকটা কাজে কিন্তু নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। সেখানে মানুষের কল্যাণকর সে আলাপগুলো আমরা চাই, আমরা সেই জিনিসগুলো শুনতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলো কোন ধরনের রোডম্যাপগুলো করছে, সেখানে গণমানুষের অধিকারের চর্চার আলাপটা করছে, শুধুমাত্র একটা ভোটের জায়গাতে আলাপটা না করে। আমরা অবশ্যই গণমানুষের যে ভোটের প্রক্রিয়া, আমরা কোনোভাবে সেটার বিরোধী নই, কিন্তু আমরা বলছি মানুষ যাতে যে ভোটটা যে দিবে, যে মানুষটা অলরেডি তার মাসেল পাওয়ার এক্সিস্ট করছে, সে তো সোসাইটিতে তার পাওয়ার ব্যাক করছে এবং সে অলরেডি সেই চিন্তাই করে ফেলছে যে সে তার জায়গায় হাজির হয়ে যাবে। তো সেই জায়গায় আরেকটা মানুষ যে নিরপেক্ষভাবে তার যে পদ্ধতি এবং তার যে সামর্থ্য, সেটা দিয়ে সে গণমানুষের কাছাকাছি যাওয়ার জন্যই তো অনেক এখন পর্যন্ত দুরহ তৈরি করে ফেলেছে বিভিন্ন জায়গায়। সো এই জায়গাগুলোতে আমরা বলছি যে একটা ন্যূনতম সংস্কার দরকার। সেই সংস্কারের প্রক্রিয়াগত জায়গা থেকে আমরা সব সময় বলে আসছি যে আমরা গণমানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে, যেটা স্বাধীনতার আপনি এত বছর পরেও কখনো হয়নি।
জি দাদা, আপনার মনে আছে কিনা ব্যারিস্টার বড়ুয়া যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদম শুরুর দিকে 5 আগস্টের পরে তারা বলেছিল যে এক ফ্যাসিস্টকে সরিয়ে তারা আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে চায় না। ফলে এখন যখন বিএনপি নির্বাচনের জন্য প্রথমে বিএনপি 3 মাস সময় দিল, তারপরে 6 মাস, তারপরে বিএনপি একটা যৌক্তিক সময় গেল, এখন বিএনপি আলটিমেটাম দিয়েছে যে আগামী 1 মাসের ভিতরে যদি সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে তাহলে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে ভাববে। ফলে বিএনপিকে আওয়ামী লীগ সরানোর পরে আগে থেকেই কি সুজাদের দল অথবা তারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক করেছিল তারা প্রতিপক্ষ ভাবছে? এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে শেখ হাসিনাকে ফেরানোটা খুব সহজ হবে কিনা। প্রধান উপদেষ্টা স্কাই নিউজকে বলেছেন যে তার বিচার করার মতো যথেষ্ট প্রমাণাদি সরকারের হাতে আছে, তিনি যেখানেই থাকুক বিচার হবে। এখন ফেরানোটা কি খুব সহজ? ফেরানোটা আসলে সহজ হবে না এই কারণে এক্সট্রাডিশন যে ট্রিটি ভারতের সাথে আমাদের আছে সেটাতে দেখবেন যে কিছু কিছু এক্সেপশন আছে যে কোন কোন পরিস্থিতিতে আসলে ওরা ফেরত না দিতে পারে। ফেরত না দেওয়ার ওই অজুহাতগুলোকে ওরা কাজে লাগাবে। আর যেহেতু আসলে ডিপ্লোমেসিটা এখন পর্যন্ত যে জায়গায় আছে সেটা হচ্ছে ব্যক্তির সাথে ভারতের সম্পর্ক, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের জায়গাটাকে কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারছি না। ফলে এটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন যে ভারতের সাথে তো বন্ধুত্বমূলক সম্পর্ক থাকা ছাড়া বিকল্প নেই, কারণ হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের প্রশ্ন। নেইবারের সাথে আপনি ঝগড়া করে থাকবেন কীভাবে? কিন্তু ভারত তো আসলে পুরো রাষ্ট্রের, এখন যদি আমি রাষ্ট্র চিন্তা করি বাংলাদেশকে, তাহলে রাষ্ট্রে কারা? রাষ্ট্রে তো এই প্রফেসর ইউনূসের নেতৃত্বের পুরো যারা আছে এবং এই দেশের নাগরিকরা। তাহলে এদের সাথে এই যে রাষ্ট্রের সম্পর্ক, ডিপ্লোমেসির প্রশ্নটা তো এখানেই, সেইটা সেই অর্থে তো স্টাবলিশড হচ্ছে না, কোনো না কোনোভাবে ব্যক্তি প্রাধান্য পাচ্ছে এখানে। আমি শেখ হাসিনাকে ব্যক্তি হিসেবেই ধরছি, এখন ব্যক্তি প্রাধান্য পাচ্ছে, সেটার পেছনে কী যুক্তি ওনারা চিন্তা করছেন আমি জানি না। কিন্তু তারপরেও হয়তো ফেরানোটা আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতির জায়গাতে, ডিপ্লোমেসির জায়গাতে এখনও পর্যন্ত আমরা অতটা স্ট্রংভাবে উপস্থাপনও করিনি। আপনি যেটা চিঠি লেখার কথা বলেছেন সেটা হচ্ছে একটা নোট ভার্বালে পাঠিয়েছেন, সেটা প্রপার আসলে ডিমান্ডও না, প্রাইমারি সিম্পলি নোট ভার্বালে ইন্টেনশন প্রকাশ করার মতো যে আমরা হাসিনাকে ফেরত চাই টাইপের, ফেরত দাও না, ফেরত চাই টাইপের। ফলে সেইটার কমিউনিকেশন এবং ডিপ্লোমেসিটা কোনভাবে কীভাবে এগোবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অলরেডি চাওয়ার ব্যাপারটা তাদের মাধ্যমেও ব্যাপার আছে, তো এগুলো তো ডিপ্লোমেসির প্রশ্ন। ফলে ফেরানোটা কঠিন হবে। কিন্তু প্রফেসর ইউনূস যেটা বলেছেন, ওনার প্রধান উপদেষ্টার কথার মধ্যে যে সত্যতাটা আছে সেটা হচ্ছে ক্রিমিনাল কেসে ট্রায়াল করতে গেলে তো আপনার উপস্থিতি ম্যান্ডেটরি না, অনুপস্থিতিতে বিচার হতে পারবে। কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু কিছু প্রসেস আছে, প্রসেসগুলো এক্সস্ট করতে হয় যে তার ডিউ নলেজে গেল কিনা বিষয়টা, যে একটা ক্রিমিনাল প্রসেস চলছে, নলেজে আছে, সেই নলেজে থাকা সত্ত্বেও যদি তিনি না আসেন তাহলে তার অ্যাবসেন্সে তো ট্রায়াল চলতেই পারে। ট্রায়াল চলবে, ট্রায়াল চলার পরিপ্রেক্ষিতে এখন যদি এভিডেন্সগুলো আমাদের কাছে সেভাবে থাকে তাহলে সেই যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে পরবর্তীতে তার মাথায় ঝুলবে সেই সিদ্ধান্তটা। যখনই তাকে ধরা পড়বে তখনই হচ্ছে কার্যকর করা যাবে, কিংবা অন্য কোনোভাবে পরবর্তীতেও এই ডিপ্লোমেসি চলতে পারে তাকে ফিরিয়ে আনার জন্য। আপনার যদি জাতিসংঘের যে রিপোর্টটা আমরা পেয়েছি সেই রিপোর্টটাতেও যদি খেয়াল করেন যে তার বিরুদ্ধে বিচার কিন্তু কেবল বাংলাদেশে হতে পারে তা কিন্তু না, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও কিন্তু সেখানেও কিন্তু হতে পারে, আইসিজেতেও হতে পারে। তো সেই জায়গাগুলোও কিন্তু এক্সপ্লোর করার ব্যাপার আমাদের এখনও রয়ে গেছে, সেগুলো তো আছেই। আর আপনার যে প্রতিপক্ষ ভাবার যে কথাটা, প্রথম প্রশ্ন যেটা ছিল যে বিএনপি আসলে প্রতিপক্ষ ভাবছে কিনা, এখন এরকম একটা রাজনৈতিক দল অথবা নতুনরাই বিএনপিকে প্রতিপক্ষ ভাবছে কিনা, সেই রকমের মানে একজন অনলোকার হিসেবে, সাধারণ নাগরিক হিসেবেও যদি আমি পর্যবেক্ষণটা বলি, একটা হিট তো আসলে শুরু থেকেই আছে। এখন আপনার যেটা রহমত ভাইয়ের কথা থেকেও দেখবেন যে গত 15.5 বছর তো সবচেয়ে বেশি সাফার করেছে তারা। শিক্ষার্থীরা তো হচ্ছে কোটা আন্দোলন, কোটার বিরুদ্ধে আন্দোলনটাকে, সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ, তারপর থেকে এক দফা সরকার উৎখাত, মানে তাদের পলিটিক্যাল টার্নিংটা তো আসলে খুব রিসেন্ট। কিন্তু বিএনপির যে পলিটিক্যাল অবস্থান এবং সেটার কারণে যে পারসিকিউশন, সেটা তো একটা লং হিস্ট্রি আছে। ফলে ওই জায়গাটায় যখন আপনি স্বীকার করবেন না তখনই তো হচ্ছে আপনার ওনারা ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন যে কী ব্যাপার, আমার তো এতদিনের অবদানটা কিংবা আমার যে সাফারিং সেটা তো বোধহয় কাউন্টিংয়ে আনা হলো না। এখন আপনি পছন্দ করি আর না করি, আওয়ামী লীগের পরে তো দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তো আসলে বিএনপি। ফলে তাদের যে স্টেক
সেই স্টেকটার মধ্যে আবার নতুন রাজনৈতিক দলের যে ভিতের যে জায়গাটা, সেখানে তো আবার একটা প্রপার ইমব্যালেন্স তৈরি হইলো আবার। এই ইমব্যালেন্সটা তো আলটিমেটলি আবার আরেকটা শেখ হাসিনা তৈরি করার মতো এলিমেন্টস কিন্তু তৈরি করতে পারে। সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দল আসলে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্সটা করবে, কিংবা আমাদের এখানে পলিটিক্সের চেক অ্যান্ড ব্যালেন্সটা কীভাবে হতে পারে, সেই জায়গাতে একটা প্রেশার তো আছেই, প্রেশারটা তো অনুভব করা যায়। জি, রহমান ভাই, প্রফেসর ইউনূস বলেছেন সংস্কার এখনো শুরুই হয়নি, তার মানে হচ্ছে সংস্কার আরো সময় লাগবে। আবার ধরেন এই আপনাদেরকে নিয়ে যে অভিযোগ, যে বিশেষ করে উপজেলা এবং জেলা পর্যায়গুলোতে আপনার দল ব্যবস্থাই নিয়েছে অনেকের বিরুদ্ধে, কোথাও চাঁদাবাজি, কোথাও দখল ইত্যাদির বিরুদ্ধে। আবার আপনি যদি জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন, বেশিরভাগ জেলা প্রশাসক আসলে বিএনপির লোকজনের কথায় কাজকর্ম, টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ফলে আপনারা তো এক প্রকার সরকারেই আছেন। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ সুজা করলেন যে বিভিন্ন জায়গায় আপনারাই সরকারে, সেটার কি ব্যাখ্যা দিবেন? অনেকগুলো বসে এসছে তো, প্রথমত আপনি শেষে যে প্রশ্নটা করলেন যে বিভিন্ন জায়গায় ডিসি সাহেবরা আমাদের কথা শুনে, আমি তো দেখলাম, আবার বললেন যে সরকারি দল কিনা আপনারা প্রশ্ন করলেন না, আমি তো দেখলাম যে ডিসি সাহেবের কার্যালয় থেকে চিঠি দিয়ে, পরিবহন দিয়ে, তারপরে এই দল গঠন করার জন্য পাঠানো হয়েছে, লোকজন পাঠানোর জন্য সহায়তা করা হয়েছে পিরোজপুরে। মানে পিরোজপুরেরটা প্রকাশ পেয়েছে, আরও যে 2-4-10 জায়গায় হয় না তা তো আর না, আর কোনো জায়গায় হয়তো চিঠিও হয় নাই। তো সরকার ডিসি অফিস থেকে পরিবহন দিয়ে সহায়তা করা হয় কোন রাজনৈতিক দল গঠন করার জন্য? তো এটি নিয়ে খুব বেশি কথা তো আসলে তাদের বিষয় বলা উচিত। আপনার অডিও সম্ভবত একটু ঝামেলা হচ্ছে, আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে আপনার কাছে ফিরে। দর্শক, কারিগরি ত্রুটির কারণে আমরা বিরতিতে আছি, ফিরছি এক্ষুনি। দর্শক, স্বাগত আরেকবার। ভোট আগে না বিচার আগে, সেই প্রসঙ্গে কথা বলছি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ আছেন। রহমতুল্লাহ ভাই, আপনি যেটি বলছিলেন যে ঠিক কি কারণে তাদের সঙ্গে আপনাদের দ্বন্দ্বটা, এবং আসলে সরকারে কারা, বিভিন্ন জেলায় উপজেলায় ক্ষমতার স্বাদ কারা ভোগ করছে? না, আমাদের সঙ্গে কারো এই মুহূর্তে, অন্তত নতুন দল, তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব থাকার কোনো প্রশ্নই ওঠেনি বা প্রশ্ন নেই। কারণ তারা তো আসলে নতুন দল এবং নতুন নেতৃত্ব, এখানে যারা নেতৃত্বে আছেন তারাও একেবারে নবীন। রাজনৈতিকভাবে তাদের সফলতা আমরা কামনা করি এবং শুভেচ্ছা আমরা জানিয়েছি এবং এখনও জানাই, শুভকামনা থাকবে। প্রশ্নটা হচ্ছে, যেই সাবজেক্টটা আপনারা নিয়ে আসছেন, এই সাবজেক্টটা যেখান থেকে বলা হয়েছে, যেটি নিয়ে আমাদের বিতর্কটা শুরু, যে ওইভাবে কোনো রাজনৈতিক নেতা, বয়সে সে যাই হোক, সে রাজনৈতিক দলের নেতা, যে কেউ মুখেও আনতে পারবে না। আমি এই প্রসঙ্গটা আবারও বলতে চাই, ওটা কোনো রাজনৈতিক ভাষা না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেটা বলেছেন যে ক্ষমতার স্বাদ কে ভোগ করছে, আমি তো আপনাকে একটা উদাহরণ দিয়ে বললাম যে একটি রাজনৈতিক দল গঠন হবে, সেই গঠনের সমাবেশ আয়োজন করার জন্য সরকারি তেল, সরকারি বাহন ব্যবহার করে জনসমাবেশে পিরোজপুর থেকে মানুষ নিয়ে আসবে। এটা পিরোজপুরে তো প্রকাশ পেয়েছে, বাকিগুলো তো প্রকাশ পায়নি। তো এইটা তো শঙ্কার বিষয়। মানে হলে কেন প্রকাশ পাবে না? ধরেন এখন প্রশাসনে যারা আছে তারা কোনো না কোনোভাবে নন আওয়ামী লীগের তাদেরকে বিবেচনা করা হচ্ছে, অন্তত ডিসি, তাহলে সেটি বিএনপির লোক হওয়ার কথা, তারা কেন প্রকাশ করবে না? না না, কোনো ডিসি সাহেবরা সবাই বিএনপি করে। ডিসি সাহেবরা কি আপনার এই 5 তারিখের পরে জয়েন করেছে? তারা তো ওই আমলের জয়েনকার এখনকার ডিসিরা সবাই। এটা আসলে মনে হয় অতটা যৌক্তিক বিষয় না। বিষয়টা হচ্ছে প্রকাশ পেয়েছে। একটি জায়গায় যদি প্রকাশ পায়, একটি জায়গায় চিঠি ইস্যু করা হয়েছে, আরেকটা জায়গায় হয়তো চিঠি ইস্যু করা হয়নি, অর্থাৎ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা একটি রাজনৈতিক দল গঠনের জন্য, এটা আমার কাছে নজিরবিহীন মনে হয়েছে এবং এটা শঙ্কার বিষয়। এটা খুবই শঙ্কার বিষয় যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো এরকম একটি সরকারের কাছ থেকে। এবং এই যে দাদা বলছিলেন, আবার আপনি বলছেন যে দেরিতে নির্বাচন চাচ্ছেন কেন, এটা কিন্তু কোনো জবাব আসলে নাই এবং জবাব প্রতিপক্ষ যাকে আপনি করেছেন তাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমার বাড়ির পাশে একটা মেয়ে, তার বিয়ে ঠিক হয়ে গেছে, জামাই ঠিক হয়ে গেছে। তার বাড়ির পাশে আরেকটা মেয়ে আছে, তার বিয়ে ঠিক হয় না, তার জামাই খুঁজে পাওয়া যায় না, দেখতে একটু অসুন্দর। এখন যদি বলে যে না, তোমার বাড়ির মেয়েকে বিয়ে দিতে পারবে না, আমার মেয়ের জামাই খুঁজে পাইতে হবে,
তারপরে ওর মানে সাজুগুজু সব ঠিকঠাক করে একসাথে বিয়ে হবে, এটা তো যৌক্তিক কথা না। আপনি যেটা বললেন যে নিবন্ধন পাইতে হবে, দল গুছাইতে হবে, তারপরে গিয়ে নির্বাচন চান কিনা, এটার তো সরাসরি জবাব তার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু আপনি একজন অভিজ্ঞ সঞ্চালক হিসেবে আপনার কাছে মনে হয়েছে অবস্থা দৃষ্টে সেরকমই মনে হচ্ছে আমাদের কাছে, এটাও কিন্তু শঙ্কার বিষয়। এখন বলতেছেন একবার, আবার আজকে একজন বললেন যে আবারও বলছেন যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না। এগুলো কারা বলে? যারা কোনোদিন নির্বাচন কি জিনিস, এরা তো কেউ এই পর্যন্ত ভোট দেয় না তাদের জীবনে। স্থানীয় নির্বাচন হলেও তো বিএনপির ক্ষতি কি? বিএনপির তো ম্যান্ডেট আছে, জনসমর্থন আছে, স্থানীয় নির্বাচনের প্রশ্নটা আসবে কেন? আমরা তো এই ধরনের গভর্নমেন্ট তো আগে দেখেছি। আপনি ধরেন স্বৈরাচার এরশাদের পতনের পরে 91 সালের যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা আমাদের এই বাংলাদেশের জীবনের যে নির্বাচন বিচারপতি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে সবচাইতে সুন্দর নির্বাচন এখনো বিবেচিত 91 নির্বাচন। পরেরগুলোও আমরা ধরি, কিন্তু এটাই তো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নির্বাচন। তো সেই নির্বাচনটা করতে কতদিন সময় লেগেছিল? ওইটা তো ইন্টারিম, এটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এটা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। তো বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে সেই নির্বাচনটা আপনার 3 মাসের মধ্যে ওই সমস্ত জঞ্জাল দূর করে তারপর একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়েছিল। যদি একটু কাটেন তো সেই নির্বাচনটা করা সম্ভব হয়েছিল। তার মানে কি, যদি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করতে হয়, করতে কেউ চায়, তাহলে করা সম্ভব। হোসেন মোহাম্মদ এরশাদ কি তারপরের দিন থেকে মুক্তি পেয়ে গেছিল? হোসেন মোহাম্মদ এরশাদের কি বিচার হয় নাই? সেই বিচার কি বিএনপি করে নাই? তো আজকে ওই যে আপনি এক ফাঁকে বললেন যে তাহলে বিএনপি কি বিচার করবে কিনা, এরকম অবিশ্বাস আছে কিনা, এটা মানুষ বিবেচনা করবে। আপনি ভোটের রাজনীতিতে ভোট দেওয়ার পরে মানুষ যদি মনে করে, এই যে নিয়ে বিনিয়ে যে বলা হয় যে অমুক জায়গায় এটা করতেছে বিএনপি, ওইটা করতেছে, মনে হয় ক্ষমতা চলে এসছে, অন্যায় যদি বিএনপি করে থাকে শাস্তি পাবে, সেটা জনগণ শাস্তি দেখ, জনগণ ভোটের মাধ্যমে শাস্তি দেখ। কাউকে যদি ক্ষমতার বাইরে রাখতে হয়, সেটা জনগণের হাতে ছেড়ে দিই। জনগণকে ভয় পাওয়া হচ্ছে এটা ফ্যাসিবাদী লক্ষণ। জনগণের ভোটকে যারা উপেক্ষা করতে চায়, তারা আর যাই হোক না কেন, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, এটা ধরে নেওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আমাকে আরেকটা বিষয় আপনাকে একটু বলতে দেওয়া হচ্ছে। এই যে বলা হচ্ছে যে 147টা লাশ দেখে তারপরে আবেগতাড়িত হয়ে তারপরে এটা বলা, 147টা লাশ আমাদের সন্তান না? তারা এই দেশের নাগরিক না? আমরা আমাদের ছেলেরা আছে না, আমাদের ভাইয়েরা আছে না, ওরা তো আমার দেশের নাগরিক। ওটার প্রতি কি বিএনপির থেকেও বেশি দরদ থাকার আর কোনো সুযোগ আছে কিনা, সেটাও জনগণ বিবেচনা করবে। অতএব এই জাতীয় সস্তা কিছু কথা বলে ভোট থেকে মানুষকে দূরে রাখা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, আবার ওই সাথে সাথে বারবার আমাদের সহকর্মী বলছিলেন গণমানুষের অধিকারের পক্ষে। গণমানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠা হবে আপনি ভোটের রাজনীতিতে না গেলে? ভোটের সুযোগ না দিলে গণমানুষের অধিকার আপনি বুঝলেন কিভাবে? আপনি যে দ্রব্যমূল্যের কথা বললেন, আমি নিজে তো সয়াবিন তেল বাজারে গিয়ে পাইনি। আপনি প্রত্যেকটা জিনিসের দাম আজকে কি আপনি গণমানুষের কথা যদি বিবেচনা করেন, সর্বপ্রথম তো আপনার এই সিন্ডিকেটের হোতাদেরকে গ্রেফতার করে মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার কথা ছিল। আপনি গণমানুষের পক্ষে কথা বলছেন, আপনি কবর দেখে কান্না করতেছেন, আপনি হসপিটালে যারা কান্না করতেছে। আজকেও একটি ছেলে ইফতার পার্টিতে এসছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে করে। আমি বললাম কি ব্যাপার, তোমার কি, তোমার চিকিৎসা করে না? বলছি গিয়েছিলাম, শেষ পর্যন্ত বাবা মা এনে তারপরে হসপিটালে অপারেশন করিয়েছে। আপনার বক্তব্য একদম পরিষ্কার। সুজা, আপনি একটু যদি সহজ করে বলেন আমাদেরকে। রুহুল কবির রিজভিও আজকে বলেছে যে সরকারের ভেতরে আরেকটা সরকার, মানে তার মানে হচ্ছে সরকারের সমন্বয়হীনতা, অথবা রহমতুল্লাহ ভাই যে সমস্ত যুক্তি দিল, ফলে এরকম একটি সরকার দীর্ঘায়িত হলে আপনাদের যে কাঙ্ক্ষিত গণমানুষের অধিকারের কথা বলছেন, সেটা বাস্তবায়ন হবে, তার আশ্বাস বা নিশ্চয়তা আপনারা কিভাবে পাচ্ছেন? প্রথম কথা হচ্ছে, আমি এর আগে বেশ কয়েকটার কথা বলেছেন, বিয়ে দেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু একটু কনসার্ন নিয়ে বিয়েটা দেন এবং বাল্যবিবাহ যাতে না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা প্রথম, দ্বিতীয়জন, তৃতীয়জন, যেটাই হোক। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে, সরকারের ভিতরে আরেকটা সরকার যেই ধরনের ব্যাপারগুলো বলা হচ্ছে, এটা যেহেতু একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়েই
এবং অংশগ্রহণের মধ্য দিয়েই সবাই মিলে এই সরকারকে বসিয়েছেন। সেই জায়গা থেকে যখনই সরকার কোনো ভালো কাজ করছেন, সরকার কোনো ভালো দিকে আগাচ্ছেন, সেই জায়গায় কিন্তু আমরা আলাপ করছি, কথা বলছি। এবং যেখানে কোনো ধরনের ভুল পদক্ষেপ নিচ্ছেন, সিন্ডিকেটের কথাগুলো বলা হচ্ছে নানাভাবে সামলাতে পারেনি, সে আলাপগুলো আমরা করছি। তাহলে এই সিন্ডিকেটগুলো আসলে কারা করছে এবং এন্টায়ার সিন্ডিকেট এবং প্রত্যেকটা জায়গায় এই সিন্ডিকেটের ক্যাপাসিটি আসলে কাদের আছে? এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে এই সিন্ডিকেটের ক্যাপাসিটিগুলো কাদের আছে, কারা বড় বড় ব্যবসায়ীদেরকে কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, কাদের ম্যান্ডেটে এখন আলটিমেটলি সেই বড় বড় বাজারগুলোতে, আমাদের অনেকে তো এইসব বাজারগুলোতে চিনবার কথাই না, যে রাজপথ থেকে উঠে আসছে এবং সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা রাজনীতি করছি এবং রাজনীতির মধ্য দিয়ে। তো এইটা সরকারের কোন আশা কত সময় ব্যাপারটা এটা না, এটা হচ্ছে যে আমরা চাই যে একটা নির্দিষ্ট পাটাতনের মধ্য দিয়ে, একটা নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে, যে সময়টাতে মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়াটা চর্চা করতে পারবে, সাথে সাথে প্রত্যেকটা মানুষ তার আলাপটুকু করবে। আমরা কোনোভাবেই ভোট হবে না, মানে নির্বাচন হবে না, সেই আলাপ আমি কিন্তু একবারও বলিনি। কিন্তু আপনারা এখন গণপরিষদ নির্বাচন চাচ্ছেন সংসদ নির্বাচনের সময়, সেটি কেন বা সেটি গণপরিষদের নির্বাচনের প্রধানতম ব্যাপার হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে 1971 সালের পরবর্তী সময়গুলোতে সাম্য, মানবিক মর্যাদা, আরও যেসব মূল ভিত্তিগুলো ছিল, সেই মূল ভিত্তিগুলো কখনোই কোনোভাবে অনেকগুলো নির্বাচিত সরকার অথবা অনেকগুলো ফ্যাসিস্ট সরকার আসার পরেই কিন্তু তারা এটা কখনোই এই গণমানুষের কথাটা শুনেনি। আমরা 3 জোটের রূপরেখার কথা আমরা জানি, যে 3 জোটের রূপরেখায় সেই সময় তো আসলে হওয়ার কথা ছিল যে সেখানে প্রত্যেকটা মানুষ তার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। সেখানে তো রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যমতে ছিল এবং তাদের কিন্তু একটা পাওয়ারও সেখানে ছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের তো কোনো বোঝাপড়া করে নেই এবং সেই সময় কিন্তু তারা ঐক্যমত না হয়ে এটার কোনো ধরনের বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে এই বঙ্গীয় বদ্বীপের আমরা যেটা বলতে চাচ্ছি যে যেটা কখনোই বাস্তবায়ন হয় নাই, এবং এই পরবর্তী গত 15 বছরে যেখানে ঘুম, খুন, রাহাজারি, যে এমন কোনো, এটা তো ওনাদের পক্ষ থেকে চাওয়া উচিত ছিল যে ওনাদের অনেকগুলো নেতাকর্মী, যেই নেতাকর্মীরা কিন্তু দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন এবং দেশের বাইরে ছিলেন, এবং অনেক বড় বড় নেতাকর্মীরা কিন্তু তাদের নিজেদের উপর যে জুলুম হয়েছে সেটার আলাপটাই তো তারা আসলে কোনোভাবে করছে না, এবং তারা সেটার বিচারও কোনোভাবে আমরা খুব বড় বড় জায়গায় আসলে শুনতে পাইনি। তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা আবার নতুন করে আমরা বলতে চাই যে গণমানুষের আকাঙ্ক্ষা, যেখানে একটা জুলাই চার্টার এবং যেখানে মানুষগুলো আসলে তার মতামতগুলো জানাতে পারবে, এই মতামত জানানোর প্রক্রিয়াটা আমরা বলছি একটা গণপরিষদের নির্বাচনের কথা আমরা বলছি, যেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু অংশীদারিত্ব হবে। ইভেন আপনি একটুখানি আমি বলে রাখি, আমরা যখন পার্টি গঠন করছিলাম, পার্টি গঠনের আগেই আমরা সারা বাংলাদেশে ইন পার্সন, আমরা ইভেন অনলাইনে আমরা মানুষের জরিপ নিয়েছি, মানুষের সাথে আমরা কথা বলেছি, মানুষ আসলে কী চায়। এই যে একটা প্রক্রিয়া, এই প্রসেসগুলোতে আমরা কোনো রাজনৈতিক দলের গঠনের সময় আমরা দেখিনি। সেকেন্ড, আমি একটা বিষয় বলে শেষ করব, যে সেটা হচ্ছে যে ফিরোজপুরে যে ঘটনাটা বলা হয়েছে, এটা সম্পূর্ণ সেখানে তেল, গাড়ি ভাড়া, ওই ড্রাইভারের যা যা দরকার সেটা দিয়েছে, এবং যখনই বাস আসলে পাচ্ছিল না তখন হয়তো সেই জায়গা থেকে উনি বলে দিয়েছেন, এবং সেখানে কিন্তু কোনোভাবে লেখা নাই যে ফ্রি দিবেন। জি পরিষ্কার। দাদা, এই পুরো আলোচনা যখন হচ্ছে তখন ধরেন সেনাপ্রধান এবং প্রফেসর ইউনূস দুইজনের, সেনাপ্রধানের সবশেষ বক্তব্য আপনার নিশ্চয়ই মনে আছে, ফলে সরকারের ভিতরে সামরিক বাহিনীর সমর্থিত সরকার, এটি নিঃসন্দেহে, সেটি নিয়ে খুব বিতর্ক নাই, কিন্তু কোনো কারণে কি দূরত্ব বাড়ছে বিশেষ করে নির্বাচন ইস্যুতে? আমার কাছে মনে হয় না যে সেটা নির্বাচন ইস্যুতে, আর অনেক কিছু বিষয় আছে যেটার কারণে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন, ওনাদের এমন এমন কিছু স্টেপ নিয়েছেন যেগুলো আসলে যুগান্তকারী কিছু স্টেপ, যেমন ধরেন আয়নাঘর পরিদর্শন করা, এবং এই পুরো ইস্যুটাকে নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয় যেভাবে তার সুস্পষ্ট বক্তব্য হাজির করেছেন, এবং এরকম আরও ইন্টারনাল অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে হয়তো তাদের মধ্যে অ্যাংজাইটি থাকতে পারে। আর ওভারঅল যে পলিটিক্যাল সিচুয়েশন, সেটার পরিপ্রেক্ষিতেও কিন্তু সেই নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু সেনাপ্রধানের বক্তব্যতেও কিন্তু উঠে এসছে। ফলে টানাপোড়েন কতটা তৈরি হচ্ছে জানি না, কিন্তু এক ধরনের মতদ্বৈততা তো আছেই। মানে ইন্টারিম গভর্নমেন্টের ভাষ্য একরকম, সেনাপ্রধানের বক্তব্য ছিল কিছুটা অন্যরকম, কিছুটা অস্বস্তি, কিছুটা বিরক্তিও দেখেছি, এবং যে টোনে তিনি বলেছেন সেই টোনটাও অনেকটা ধমকের টোন, সবকিছু মিলিয়ে এক ধরনের বৈপরীত্য আছে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার বড়, অনেক ধন্যবাদ সুজাউদ্দিন, অনেক ধন্যবাদ রহমতুল্লাহ। দর্শক, এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।